দাদুর জন্মদিনে অদ্ভুত কাণ্ড করে প্রিনাকের মন জয় করে নিল বানি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিদ্যুতের মা ফোন করে বাণীকে বলতে লাগলো তাদের না আজকে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। এই কথা শুনে বাণী তখন ভয়ে কান্নাকাটি শুরু করে আর অনিরুদ্ধকে বলতে লাগলো এক্ষুনি আমাদের মামামের কাছে যেতে হবে। তারপরে ওর সেখানে চলে আসে। এদিকে সে বাণীর মেয়ে তানিয়া বলতে লাগলো, ও তাহলে কি রাক্ষসটা ভালো হয়ে গেছে? তখন বিদ্যুতের মা বলতে লাগলো, হ্যাঁ, রাক্ষসটা আর রাক্ষস নেই, সে এখন খুব ভালো হয়ে গেছে। এই কথা শুনে তখন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে তানিয়া। আর এদিকে বিদ্যুৎ তখন বলতে লাগলো, তুমি একদম ভয় পাবে না মা, দেখো তো ওর হাতে পায়ে কিছু লেগেছে কিনা। তখন বিদ্যুতের মা বলতে লাগলো, তোর তো অনেকটা লেগেছে, এদিকে আয়, আমি আমি তো রক্তগুলি মুছে দিই। কিন্তু কিছুতে বিদ্যুৎ সেই কথা শুনে না। বিদ্যুৎ তখন বলতে লাগলো, আমার কিচ্ছু হয়নি। আমার কিচ্ছু হবে না। তুমি দেখো মাম্মামের কিছু হয়েছে কিনা। মাম্মামের কিছু হয়েছে কিনা দেখো। মাম্মামের হাত দিয়ে রক্ত পড়ছে কিনা তুমি দেখো। তখন বিদ্যুতের মা বলতে লাগলো, না, না, তানিয়ার কিছু হয়নি। এইদিকে তখন সেই মুহূর্তে বানি আর অনিরুদ্র চলে আসে। আর বানি আর অনিরুদ্র এসে বলতে লাগলো, মাম্মাম ঠিক আছে তো? ঠিক আছে তো মাম্মাম? তখন তানিয়া বলতে লাগলো, হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। আজকে না আমাকে ওই লোকটা বাঁচিয়েছে। না হলে না হলে না আমার আজকে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তখনই বানি বলতে লাগলো, মামুনি তোমাকে না আমি বলেছি ওই লোকটাকে আটকে রাখতে, ওই লোকটার সাথে না আমার কথা আছে। আর তখনই দেখতে পায় বিদ্যুৎ। বিদ্যুৎকে দেখেই তো বানি চমকে যায়। বানি তখন বলতে লাগলো, বিদ্যুৎ তুমি এখানে? তুমি আবার কি ষড়যন্ত্র করেছো? কি ষড়যন্ত্র করে এখানে এসেছো? তখন বিদ্যুৎ বলতে লাগলো, বিশ্বাস কর বানি, আমি কোনো ষড়যন্ত্র করিনি, কোনো ষড়যন্ত্র করিনি। আমি এখানে বিশ্বাস কর, আমি মাম্মামকে বাঁচিয়েছি। এইটুকু শুধু আমি করেছি। তখন বিদ্যুতের মা বলতে লাগলো, তোর লজ্জা করছে না বানি? তুই এখনো ওই মানুষটাকে ভুল বুঝছিস, যে মানুষটা তোর মাম্মাম আর আমাকে এ আজকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছে। না হলে এতক্ষণে তো তোর মাম্মাম আর আমার অবস্থা কি হতো তুই বুঝতেই পারছিস। বানি তখন বলতে লাগলো, আর যাই কিছু হয়ে যাক না কেন, যে মানুষ খুন করতে পারে সে কোনোদিন ভালো হতে পারে না। সে কোনোদিন ভালো হতে পারে না। আমি সেটা জানি। তখনই বিদ্যুতের মা বলতে লাগলো, বানি তুই না আমাকে মামুনি বলিস, তাই আমি তোকে বলছি আমার ছেলে ভালো হয়ে গেছে। দেখ, তার প্রমাণ দেখ। দেখ তুই, ওর হাঁটা কতটা কেটে গিয়েছে। তারপরও ও কিন্তু মাম্মাম আর আমাকে বাঁচিয়েছে। তখন অনিরুদ্র বলতে লাগলো, মাসিমণি, আপনাকে না প্রমাণ দিতে হবে না। যে ভালো হওয়ার সে এমনিতেই ভালো হয়ে যায়। তার জন্য প্রমাণের কোনো দরকার হয় না। তখন বিদ্যুৎ বলতে লাগলো, ঠিক আছে, আমি আর এখানে থেকে কি করব? তোরা না, আপনারাই ভালো থাকুন। এই বলে বিদ্যুৎ সেখান থেকে চলে যেতে লাগে। তখন বিদ্যুতের মা বলতে লাগলো, আমার ছেলেটা ভালো হয়ে গেছে বানি, তুই বুঝতে পারছিস না। আমি মা হয়ে বলছি আমার ছেলেটা না নিজেকে পাল্টে ফেলেছে। তুই বুঝতে পারছিস না। তখন মাম্মাম বলতে লাগলো, মা, ওই রাক্ষসটা আমাদেরকে বাঁচিয়েছে। ওই রাক্ষসটা কি তাহলে ভালো হয়ে গেছে? কিন্তু কোনো কথাই বলে না বানি। এদিকে বিদ্যুতের মাম্মামকে বলতে লাগলো, চলো দিদিভাই আমরা বাড়িতে ফিরবো। এই বলে যখন ওদেরকে নিয়ে যায়, তখন অনিরুদ্র বলতে লাগলো, আর যাই কিছু হয়ে যাক না কেন, আমি জানি বিদ্যুৎ পাল্টাবে না আর ও পাল্টানোরও না। তবে মাম্মামকে না এবার আমাদেরকে খুব সাবধানে রাখতে হবে। তখন বানি বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছেন। আমার তো মনে হচ্ছে ওর নতুন কোনো ফাঁদ পেতেছে, নতুন কোনো ফাঁদে ফেলার চেষ্টা করছে এই বিদ্যুৎ, বিদ্যুৎ পাল্টানোর নয়। তখন অনিরুদ্র বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো। এদিকে কুয়াশা গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে রাস্তায় দূরে দাঁড়িয়ে। তখনই বিদ্যুৎ সেখান দিয়ে যাচ্ছিল। আর কুয়াশা বলতে লাগলো, বিদ্যুৎ, বিদ্যুৎ গাড়িতে উঠে পড়ো। বিদ্যুৎ তখন বলতে লাগলো, না, না, আমি গাড়িতে উঠবো না। আমি না আততায়ী হয়ে গেছি। এ কথা বলতে কুয়াশা তখন বলতে লাগলো, যেটা বলছি সেটা করো। গাড়িতে উঠে আসতে বলছি, গাড়িতে উঠে আসো। তখন বিদ্যুৎ গাড়িতে উঠে আসে। আর তখনই কুয়াশা বলতে লাগলো, এখানে তো অভিনয় করার কোনো দরকার নেই। কোনো দরকার নেই এখানে অভিনয় করার। এখানে কে আছে? তখন বিদ্যুৎ বলতে লাগলো, অনেক জ্বালিয়েছে ওই পানি আর তার মেয়ে। এদের না অবস্থা আমি দেখো কি হাল করি। ততক্ষণ না পর্যন্ত আমার মনটা কিছুতেই শান্ত হবে না। এই বলে বিদ্যুৎও হাসতে থাকে, কুয়াশাও হাসতে থাকে। অন্যদিকে বানি বাড়ি ফিরে এসে যখন মামামকে খাইয়ে দিতে লাগে, তখন বলতে লাগলো, মা, ভালো দিদন যে বলছে রাক্ষস ভালো হয়ে গেছে। তখন এই কথা বলতে লাগলো, না, রাক্ষস কোনোদিন ভালো হয় না। তুমি ওই রাক্ষস থেকে দূরে থাকবে। বুঝতে পারছো?
এরপরে বাণী চলে আসে অনিরুদ্ধদের বাড়ি, এ মৌলিদের বাড়িতে। আর সেখানে এসে মুখোমুখি হয় নয়নতারার। আর নয়নতারা তখন কিছু বললে বাণী তখন বলতে লাগলো, "যে মানুষ হাসপাতালে বাচ্চা পাল্টে ফেলতে পারে সে যে আর কত কিছু করতে পারে সেটা ধারণার বাইরে। তবে এবার আমি ফিরে এসেছি। আমি আপনার মুখোমুখি হব।" তখন নয়নতারা খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় বাড়িতে সেদিন শিবনাথ বাবুর জন্মদিন। আর সেই উপলক্ষে বাণী অনেক খাবার-দাবারের আয়োজন করেছে। এদিকে ঈশানী একটা ফুলের মালা দিয়ে তখন বলতে লাগলো, "বাবা শুভ জন্মদিন।" বানীও তখন শুভ জন্মদিন বলে ওই সেই শিবনাথ বাবুকে প্রণাম করে। তখন অভিনন্দন দেয়। তখনই সেই মুহূর্তে মৌলি চলে আসে। আর মৌলি এসে বলতে লাগলো, "আমি না আজকে একটা অ্যানাউন্সমেন্ট করতে এখানে এসেছি।" তখন পিনাকি বলতে লাগলো, "মৌলি আজকে বাবার জন্মদিন একটা তো উইশও করলে না।" তখনই মৌলি বলতে লাগলো, "ও শুভ জন্মদিন।" এরপরে মৌলি বলে উঠে, "আমি না তোমাদের সবাইকে জানাতে চাই আমি ভিকিকে বিয়ে করব না।" এই কথা শোনার সাথে, সাথে রীতিমতো সবাই চমকে যায়। আর বলতে লাগলো, "কি?" তখন মৌলি বলতে লাগলো, "হ্যাঁ, ভিকি ছেলেটা ভালো না। সেইজন্য আমি ওকে বিয়ে করব না।" পিনাকি তখন বলতে লাগলো, "তাহলে তো বাণীর কথাই ঠিক। বাণী যে কথাটা বলেছে সেটাই তো ঠিক।" তখন মৌলি কান্নাকাটি শুরু করে বলতে লাগলো, "না, না, ও এমনিতে ভালো কিন্তু টাকা-পয়সা না ও অনেক জালিয়াতি করে সেইজন্য আমি ওকে বিয়ে করব না। জানো মা আমি না আ যাকে ভালোবাসি সে আমার সাথে এমনটা করে। আমার না বিশ্বাস করো" এই বলে কান্নাকাটি শুরু করলে ঈশানী তখন বলতে লাগলো, "মৌলি, মৌলি এভাবে কান্নাকাটি করো না। সবকিছু আগে থেকে ফাঁস হয়ে গেছে ভালোই হয়েছে। ঠিক আছে তুমি এভাবে কান্নাকাটি করো না।" এদিকে অনিরুদ্ধ আর বাণী তখন হাসতে থাকে। আর ওদের হাসিটা দেখে তখন নয়নতারা দেবী বলতে লাগলো, "এই হাসি না বেশিক্ষণ থাকবে না। তোমাদেরকে কি করে এ বাড়ি থেকে বের করতে হয় সেটা না আমি ব্যবস্থা করে নিয়েছি। দেখো আজকেই থেকে তোমাদেরকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে।" এইদিকে মৌলি তখন সন্ধ্যাবেলা বলতে লাগলো, "ও দাদু তোমার জন্মদিনে কেক কোথায়? কেক কাটবে না?" বাণী তখন বলে উঠে, "না কেক কাটবে না। দাদুর জন্মদিন না পায়েস দিয়ে হবে।" তখনই মৌলি বলতে লাগলো, "বড় ও বাড়াবাড়ি শুরু করে দিয়েছো তুমি সবকিছুতে, সবকিছুতে।" তখন বাণী বলতে লাগলো, "না, দাদু সবসময় সাবিকিয়া না দিয়েই কিন্তু পছন্দ করে। আর সেইজন্য আমি দাদুর জন্য পায়েস করেছি।" তখন শিবনাথ বাবু হঠাৎ করে মনে, মনে বলতে লাগলো, "সত্যিই তো। আমি যে এসব মডার্ন যুগের কিছু পছন্দ করি না সেটা বাণী এখনো মনে রেখেছে। আর মৌলি আমার নাতনি হয়ে এতদিন এ বাড়ি থেকে সে কিছুই জানে না। আজকে জন্মদিনে আমাকে একটা প্রণাম পর্যন্ত করল না।" এদিকে নয়নতারার লোক চলে আসে ওই বাড়িতে। আর নয়নতারার লোক এসে বাণীর বানানো সেই বাজিগুলি পাল্টে ফেলে আর বলতে লাগলো, "ও আজকেই হবে বড় ধামাকা।" এদিকে বাণী তখন পায়েসটা নিয়ে আসলে সেই পায়েসটা খেয়ে ব দাদু তখন বলতে লাগলো, "পায়েসটা অসাধারণ হয়েছে। এটা কে বানিয়েছে? নিশ্চয়ই ঈশানী। ঈশানীর হাতেরই তো পায়েস হবে।" তখন মাম্মাম বলে উঠে, "না, এটা তো আমার মা বানিয়েছে।" এই কথা শুনে তখন রীতিমতো চমকে যায় ঈশানী, পিনাকি সহ সবাই। আর বলতে লাগলো, "কি? একদম ঈশানীর হাতের পায়েসের মতো?" তখনই ঈশানীরও মনে পড়ে যায় এর আগেও বানি যে পায়েসটা রান্না করেছিল সেটা পুরোটাই ঈশানীর হাতের মতো। তখন তুই নাকি পুরোটাই বুঝতে পারে আর বলতে লাগলো, "সত্যিই তো, সত্যি। ওদের দুজনের মধ্যে এতটাই মিল আমি না ভাবতে পারছি না।" আর তখন তানিয়া কাছে এসে বলতে লাগলো, "দাদু তুমি কেমন আছো?" পিনাকি তখন তানিয়াকে কোলে নিয়ে বলতে লাগলো, "খুব ভালো আছি। তুমি কেমন আছো?" আর তখনই পিনাকির মনে হয় সে যেন খুব কাছের কাউকে বুকে টেনে নিয়েছে। আর বলতে লাগলো, "আমার এমনটা কেন মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমি আমার খুব কাছের লোককে বুকে টেনে নিয়েছি।" এদিকে দাদুরও সেই ব্যাপারটাই মনে হতে থাকে। অন্যদিকে নয়নতারা তখন খুব জ্বলতে থাকে। কিন্তু দাদু তখন বলতে